বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সাইফুল হক, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, আপনাকে বিশেষভাবে স্বাগত। বাংলাদেশের বামপন্থীদের নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক সময় তাদের বিভ্রান্ত চিন্তাভাবনা এবং সাফল্যের যে ঝুড়ি সেটা একেবারেই শূন্য। আপনার কাছে আমার প্রথম একটু জাস্ট মজা করি প্রশ্নটা করতে চাই যে আপনি ওয়ার্কার্স পার্টি ভেঙে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করলেন, বিপ্লব কত দূরে বা কোনো বিপ্লবের অংশীদার হতে পারলেন কিনা তার চেয়ে বড় প্রশ্ন যে আপনি এখন কতটা সন্তুষ্ট যে ওয়ার্কার্স পার্টিতে থাকলে হয়তো এখন আপনাকে জেলে থাকতে হতো অথবা পালিয়ে বেড়াতে হতো, এটাকে আগেই বুঝতে পেরেছিলেন? আপনাকে ধন্যবাদ। আমি আপনার অনুষ্ঠানে আমার এই প্রথম আসা, প্রিয়ভাজন মাসুদ আহমেদ তালুকদার, তাকে শুভেচ্ছা জানাই। দর্শক শ্রোতা যারা দেখছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা আসলে একটা আশঙ্কার মধ্যে আমরা ছিলাম, বিশেষ করে কারণ আমাদের সাবেক পার্টি ওয়ার্কার্স পার্টির আমাদের রাজনৈতিক অবস্থান ছিল যে আমরা আমাদের ভাষায় যে আমরা বুর্জোয়া যে দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এর বাইরে আমরা একটা প্রগতিশীল একটা লেফট একটা অল্টারনেটিভ আমরা ডেভেলপ করব। এটাই ছিল মূল রাজনীতি। আমাদের লাস্ট কংগ্রেসে 2001-এ এটাই ছিল পার্টির লাইন। পরবর্তীকালে বিএনপি, জামাত তারা যখন সরকার গঠন করলেন, তখন দেখা গেল পার্টির ভেতরে যে মৌলবাদীদের একটা ক্ষমতা তারা দখল করছে বিএনপির পাশাপাশি থেকে, এই ধরনের একটা তৎপরতা আলাপ আলোচনা। তো এবং যেটা দেখলাম যে রাতারাতি পার্টির প্রধান নেতৃত্ব, আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট পলিট ব্যুরো মেম্বার তখন পার্টিতে, তো আমি ছাড়া বাকিদের দেখলাম যে সবারই অবস্থানটা এরকম যে তাহলে তো এখন দেশকে যদি মৌলবাদের খপ্পর থেকে রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ তখন অপোজিশনে এসছে, আওয়ামী লীগের সাথে রাজপথের একটা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে, এটা দিয়ে শুরু। কিন্তু আমাদের তারপরে তো অনেক ঘটনা, যখন আমরা ইন্টারনাল পার্টির মধ্যে অনেকগুলো ডিবেট ছিল, আলাপ আলোচনা ছিল, এবং ইতিমধ্যে আমরা প্রায় কেন্দ্রীয় কমিটিতে একটা পর্যায়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা ছিলাম, কিন্তু তখন নেতৃত্ব পরিবর্তনের ঝুঁকি বা উদ্যোগ আসলে আমরা নেইনি, দ্যাট উই কন্টিনিউড। এরপরে এসে যখন দেখা গেল যে পার্টির ভেতরে আর কোনো ডেমোক্রেটিক কোনো আলাপ আলোচনা বলতে কোনো কিছু না, যেটা ছিল পার্টির, যেটাকে আমরা কংগ্রেস বলি, জাতীয় সম্মেলন, তার লাইনের 180 ডিগ্রি উল্টো দিকে যাত্রা। তো তখন আমরা আলোচনা করলাম যে পার্টির একদিকে ইন্টারনাল কোনো ডেমোক্রেটিক আর কোনো ডিবেটের পর্যায়ে ছিল না, সেকেন্ডলি পার্টি লাইনের 180 ডিগ্রি একটা ডিপার্চার। তখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট পজিশন নেওয়া ছাড়া আমরা বললাম যে রিবিল্ড দ্য পার্টি, রিবিল্ড দ্য মুভমেন্ট, পার্টি এবং আন্দোলনটাকে আমরা পুনর্গঠন করি। এটা নিয়ে 2004-এ 14 জুন আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা স্ট্যান্ড নিই, এবং এরপরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যাত্রা শুরু। আপনার সাথে একমত হব এটা আমি, তারা যে এতখানি নামবেন সেটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। হ্যাঁ, তারা একটা অ্যালাইনমেন্ট করবেন, যাবেন টাবেন, কিন্তু ইন টার্মস অফ ইডিওলজি, ইন টার্মস অফ পলিটিক্স, তাদের যে চূড়ান্ত ডিজেনারেশন, বিশেষ করে লেফটের তো একটা বড় একটা অর্জন হচ্ছে মানুষের কাছে তাদের আদর্শিক নৈতিক জায়গাটা, মোরাল যে হাইট, ইথিক্যাল এবং মোরাল হাইটের জায়গাটা ছিল মানুষের কাছে শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার একটা বড় জায়গা, সেই জায়গাটাকে বলতে পারেন প্রায় শেষ করে দিয়ে তারপরে যে কোনোভাবেই ক্ষমতার অংশীদার হওয়া, এটা করতে করতে তারপরে আজকে তারা যেখানে তারা এসছেন। ফলে আমাদের উদ্বেগ ছিল, আশঙ্কা ছিল, আমরা যেটা বলতাম যে এটা লেজুর বৃত্তি জায়গাটা, মানে গাছেরটা খাওয়া, অর্থাৎ বামপন্থী লেবাসটাকেও ব্যবহার করা, মানুষের কাছে ইভেন লেফটের যেটুকু তার প্রাইড, তার যেটুকু অ্যাকসেপ্টেবিলিটি আছে, আবার একদিকে পাওয়ারের খুদ করা যেটাকে বলি, পাওয়ারের সঙ্গে থেকে এটাকে নেওয়ার, এই যে একটা প্রতিযোগিতা, তো যেটা বলতে পারেন মানে কি বলবো, যেটা চূড়ান্ত একটা মানে অধপতনের জায়গাটা,
তো কিন্তু তারা এত নিচে নামবেন সেটা আমাদের জন্য কখনো আমরা চিন্তা করতে পারিনি। এবং আজকে তো বলতে পারেন যে ওই ওয়ার্কার্স পার্টির প্রধান নেতৃবৃন্দের যে পরিণতি, সেটা তো তাদের অতীতের কাজের যে জায়গাটা, এটা আমাদেরকে বিব্রত করে। এটা আমাকে ব্যক্তি হিসাবে, কারণ একটা পর্যায়ে আমরা যে 3-4 জন পার্টির পলিট ব্যুরোর ভেতরেও যারা প্রধানত পার্টির মূল কোর যেটা আমরা ছিলাম, তো যেখানে অনেকের সাথে একটা পারিবারিক সম্পর্ক, বোঝাপড়া, আমি নামটা না উচ্চারণ করলাম, তো এরকম জায়গা, তো তাদের এই পরিণতি এটা আমাকে লজ্জিত করে, এটা আমাকে বিব্রত করে। বাট আবার আপনি খেয়াল করবেন যে আমরা আমাদের 20 বছরের জার্নি, এবার এই 20 বছরের মধ্যে আমরা আবার বলতে পারেন তখন বিএনপি যখন 1 থেকে 6 সাল, তখন আমরা রাজপথে, আমরা বিএনপির সাথে জামাতের অ্যালাইনমেন্টটাকে তখন আমরা এটাকে অপোজ করেছি ইন টার্মস অফ ইডিওলজি, পলিটিক্স। আমরা বলেছি বিএনপির এটা দরকার ছিল না, সেটা আমরা পাবলিকলি বলেছি। তখন আমরা, আপনি নিশ্চয়ই তার সাক্ষী, তখন আমরা রাজপথে 2007-8-এও ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলেও তখন আমরা যারা যে 2-4 জন সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন, ভোকাল ছিলেন রাজপথে, আমি তার মধ্যে আমরাও ছিলাম। এরপরে তো একটা নতুন ফেজ, যেই ফেজে 14, 18 এবং 24-এ এসে আমরা মনে করেছি এখন যে পর্যায়ে পুরো একটা, যেখানে আপনি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথই বন্ধ, ফলে একটা স্টেট একটা ফ্যাসিজম যেভাবে জায়গা করে নিচ্ছে, একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেটের যেটুকু ন্যূনতম সম্ভাবনা ছিল সেটাকে যেভাবে ধ্বংস করে ক্ষমতাকে যেভাবে একটা দখলদারিত্ব, একদিকে অর্থবিত্ত গড়ে তোলা, একদিকে নতুন একটা জমিদারি ব্যবস্থা যেন প্রত্যয়ন করা, ফলে এই লড়াইতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমি আমার সহযোদ্ধারা, আমরা প্রথমে গণতান্ত্রিক বাম মোর্চা, সিপিবি, বাসদ সহ বাম জোট, আমি অনেক চেষ্টা আমরা করেছিলাম যে বাম জোট সহ আমরা একটা বিএনপির পাশাপাশি একটা অল্টারনেটিভ একটা সেন্টার ডেভেলপ করা। আমি আমার অনেক এখন বাম জোট বন্য যারা, তাদেরকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, আমাদেরকে প্রায় অনেক দীর্ঘ স্ট্রাগল করে তাদেরকে আমরা এটা বোঝাতে পারিনি। যখন সময় এসছে রাজপথে এখন বিএনপি সহ এই ফ্যাসিজমকে যারা বিরোধিতা করেন, একটা ন্যূনতম ঐক্যের ভিত্তিতে রাজপথে দাঁড়ানো দরকার। এটা নিয়ে আমি অনেক লেখালেখি, বইপত্র, আলাপ আলোচনা, পলিমিক্স বহু জায়গাতে, বাট আমরা চেষ্টা করেছি। এবং সেখানে পরবর্তীকালে আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। এই গণতন্ত্র এবং যুগপৎ যেটা এসেনশিয়ালি বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের মধ্যকার বোঝাপড়া, যেটা পরবর্তী 31 দফার মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্র সরকার পরিবর্তনের আমাদের যে নতুন এজেন্ডা, রিফর্মের এজেন্ডা নিয়ে আমরা যেটা সামনে এসেছি, পরবর্তীকালে সমস্ত দলকে আমরা চেষ্টা করেছি সবাইকে রাজপথে যার যার জায়গা থেকে, একটা কমন জায়গা থেকে এটাকে যুক্ত করা। আজকে আমি মনে করি আমাদের 20 বছরের জার্নিটা, এটার একটা বিরাট একটা সাফল্যের জায়গা, এক ধরনের সেই সাফল্যটা নিশ্চয়ই আমরা আজকে অর্জন করতে পেরেছি। জি মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি শুনছিলেন মিস্টার সাইফুল হকের বক্তব্য। বাংলাদেশের রাজনীতির প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের এক ধরনের আস্থাহীনতা নানা সময় তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো কখনো কখনো ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, আবার মানুষকে তার হতাশাগ্রস্ত করেছে। এবং কোনো রাজনীতিকের অধপতন, সেটা বাম ডান যে রাজনীতি করুক না কেন, মানুষকে চূড়ান্তভাবে এটা হতাশ করেছে এবং পুরো রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। এবং এই যে 14 থেকে 24 বা 9 থেকে 24 যেভাবেই বলি না কেন, বা জুলাই আগস্টের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা গ্রহণ করে সামনে কি নতুন কিছু উপহার দেবেন বলে মনে হয়? আপনাকে এই প্রশ্নটা করা এই কারণেই যে এখন পর্যন্ত যারা দৃশ্যমান সামনে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন, তাদের মধ্যে প্রধান শক্তি হিসেবে বিএনপি বিবেচিত, যদিও অন্য কেউ নিজেদেরকে ইতিমধ্যে অনেক শক্তিমান বলে ভাবতে শুরু করেছেন। আপনাকে ধন্যবাদ জনাব সাইফুল হককে এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, আজকে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের ক্ষমতার বাইরে থেকে আন্দোলন করেছে এবং এই সকল সময়গুলোকে যদি আমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করি, তাহলে বিএনপির রাজনৈতিক ব্যর্থতার চাইতে সাফল্যর সংখ্যা অনেক বেশি।
বিএনপি অনেক কিছু প্রমাণ করতে পারছে জাতির কাছে। সেটা হলো যে বিএনপি যে রাজনীতি করে, অর্থাৎ জনগণের পক্ষ হয়ে বিএনপি জনগণের জন্য যে রাজনীতি করে, সেটা জনগণের সেই আস্থাটা বিএনপি অর্জন করতে পেরেছে। সেটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও প্রমাণ করেছে, বিএনপি বিরোধী দলে চলে যাওয়ার পরে বা রাস্তায় আন্দোলনে যাওয়ার পরেও বিএনপি সেটা প্রমাণ করেছে। যেমন বিএনপির রাজনৈতিক সার্থকতা যদি আপনি একটু লক্ষ্য করেন, বিএনপির সঙ্গে সাধারণত বাম আদর্শভিত্তিক রাজনীতি যারা করতেন তাদের সব সময় একটা বৈরিতা ছিল। আপনি দেখবেন কখনো সখ্যতা ছিল না এদের। কিন্তু গত একটা সময় যে 15-16 বছর আপনি, অর্থাৎ 2008, 2014, 2018, 2024 এই সময়ের পরিক্রমায় আপনি দেখবেন যে বামের যে একটা বৈপরীত অবস্থান ছিল বিএনপির সঙ্গে, বিএনপি কিন্তু সেটাকে অনেক দূর করতে পেরেছে। অর্থাৎ বিএনপি তার রাজনৈতিক প্রগতি বা প্রগতিশীল রাজনীতির দ্বারা যারা বিএনপিকে অতীতে ভুল বুঝতেন তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে না, বিএনপি সম্পর্কে যে কারণে আপনারা যে ব্লেমটা দেন বিএনপি আসলে তা না। বিএনপি এটা প্রমাণ করেছে যে বিএনপি কোনো মৌলবাদী রাজনৈতিক দল না। এখন রাজনৈতিক সংগ্রামে, আন্দোলনে অনেক সময় দেখা গেছে একই অবস্থানে থেকে অথবা ভিন্ন ভিন্ন অবস্থানে থেকে একই কর্মসূচি নিয়ে আন্দোলন করতে হয়েছে। এবং যার একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা আমাদের সামনে আছে, সেটা হলো 90-এর গণ অভ্যুত্থান যেটা আমরা, বা আন্দোলন যেটা ছিল, 3 জোট যেটা ছিল সেটার। এখন আমরা যেটা করলাম, দেখেন আপনি, জনাব সাইফুল্লাহ খুব চমৎকারভাবে বলেছেন যে বিএনপির কাছাকাছি আসা, এই জনাব সাইফুল্লাহকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নয় শুধু, এরকম বাম আদর্শে বিশ্বাসী যারা, তাদের সঙ্গে কিন্তু অতীতে বিএনপির যে দূরত্বটা ছিল সেটা অনেক অংশে কমে গেছে। এটার একটাই কারণ ছিল, সেটা কারণটা হলো এই যে আমরা যখন দেখলাম এবং বিশ্বাস করলাম যে আমরা জনগণের কথা বলি, তখন স্বাভাবিকভাবে জনগণের জন্য যারা আন্দোলন করেছে তাদের মধ্যে আর কোনো বৈরিতা থাকার চেয়ে বরং একে অপরের খুব কাছাকাছি চলে আসছে। আপনি ঠিকই বলেছেন, রাজনৈতিক সরকার যতটা না ব্যর্থ হয়, তার সাথে একটি মহল রাজনৈতিক সরকারকে তাদের সমালোচনার দ্বারা, অর্থাৎ আপনি দেখবেন রাজনৈতিক নেতা বা দল এরা সবচেয়ে বেশি সমালোচিত হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা। এবং অরাজনৈতিক ব্যক্তিরা যখন রাজনীতিকে বা রাজনৈতিক দলকে সমালোচনা করে, সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু স্থায়ী কিছু না, এটা সাময়িক। এবং এরাও যারা বিএনপি বা অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করেছে অতীতে, আপনি দেখবেন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই অবস্থানে থাকেনি, তাদেরও অবস্থানের পরিবর্তন ঘটেছে। এর কারণটা হলো এই যে রাজনৈতিক সরকার রাষ্ট্র চালাবে, এটাই তো স্বাভাবিক, কারণ রাজনৈতিক দল জনগণকে প্রতিনিধিত্ব করে এবং দেশে নির্বাচন হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় তারা অধিষ্ঠিত হবে, জনগণের কথা বলবে বা জনগণের জন্য যে কথা বলে আসে সেই জনগণের সেই জনগণের কাছে প্রদত্ত ওয়াদাকে বাস্তবায়ন করবে। এখন জনগণের প্রত্যাশার সংখ্যা পরিমাণ যখন বেশি হয়ে যায় আর তা বাস্তবায়নের গতি যখন ধীর বা স্লোথ হয়, তখন দেখবেন যে আশা করে রাজনৈতিক সরকারকে ভোটের মাধ্যমে, আমি বিনা ভোটের কথায় যাচ্ছি না, ভোটের মাধ্যমে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় এবং সেইটা তাদের প্রত্যাশিত যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যখন সেটা বাস্তবতা বা বাস্তব রূপ লাভ না করে, তখন তারা হতাশ হয় এবং তখন ধৈর্য ধরে অপেক্ষা করা বা প্রশংসা করার চাইতে তাদের সমালোচনা করতে হয় বেশি। এবং এইরকম সমালোচনার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল, যারা বিশেষ করে বিএনপির কথা আমি বলবো, যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, আপনি একটা মজার জিনিস দেখেন, আমি যে কথাটা বলেছিলাম যে বিএনপি জনগণের কথা বলে, বিএনপি মানে মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সহনশীল এবং কতটা সম্মান প্রদর্শন করেছে। অতীতের অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা আমি আনবো, যে আওয়ামী লীগ যখন একটি নির্বাচনকে কেন্দ্র করে কোনো একটি আসনের আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে অনেকে যোগ হলেন, অর্থাৎ যে সমস্ত বাম আদর্শে বিশ্বাসী, অর্থাৎ বুর্জুয়া পলিটিক্স বা মানে যেটাকে আমরা সাধারণত বুর্জুয়া রাজনীতি যেটাকে বলি, সেটাকে যারা বা সেটা থেকে যারা দূরে, তারাও কিন্তু একটা সময় দেখবেন যে বিএনপির ওই আন্দোলনের ওই সময়কার ওই নির্বাচনের সময় বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিএনপি কতটা রাজনৈতিক চরিত্র ধারণ করলে, কতটা দৃঢ়তার সঙ্গে সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি কী করলেন, জনগণের প্রতি এবং আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শন করে বিএনপি কিন্তু আন্দোলনের যে দাবি ছিল সেটা মেনে নিলেন। এবং সেটা মেনে নেওয়ার কারণেই কিন্তু একটি
দেশে অর্থাৎ রাজনৈতিক সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তাদের বিরুদ্ধে যে মূল অভিযোগ ছিল যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আবার ক্ষমতায় যেতে চায় এবং ওয়েস্টার্ন মেশিনারিজগুলোকে তাদের নির্বাচনের ম্যানিপুলেশনের জন্য তারা নিজেদের ইচ্ছামতো সাজায়, যেটা অতীত সরকারের বিরুদ্ধে একটা বোনাফাইড অভিযোগ সবাই আছে এবং সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা দিয়ে গেছিলেন। কিন্তু বিএনপি এসে প্রমাণ করলো যে না, জনগণ যখন, দেশের বেশিরভাগ জনগণ যখন দাবি করে যে না দেশের নির্বাচন পদ্ধতি এরকম হওয়া উচিত, বিএনপি তখন জনগণের দাবি মেনে অর্থাৎ নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকার সিদ্ধান্ত নেয় এবং সেই জন্য একটা নতুন আইন বিএনপিকে করতে হয়েছিল। এখন সীমাবদ্ধতা থাকে, দেখেন রাজনৈতিক প্রয়োজনে যে জামাতকে আমরা মৌলবাদী বলি, আপনি দেখবেন আন্দোলনের স্বার্থে জামাতও কিন্তু বহুবার বহু রকম অবস্থানে আসছে। এখন মুশকিল হলো কোনখানটায় যে একটি রাজনৈতিক দলের শূন্যতা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে। যারা বিএনপির সঙ্গে রাজনীতি করেছে তাদের একটা উদ্দেশ্য ছিল, বিএনপির উদ্দেশ্যটা ছিল এই যে একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মিনিমাম একটা ঐক্যের ভিত্তিতে যখন সবাই একত্রিত হয় তখন তাদের স্ব রাজনৈতিক পরিচয়ের চাইতেও যে উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিলেন সেই আদর্শটাকেই বেশি মূল্য দিতে হয়েছে। বিএনপি তাই করেছে এবং আমরা বহুবার বলেছি এই টেলিভিশনে, আপনার এখানে সেখানে সব জায়গায় আমরা বলেছি যে সব দলকে অনেক উদারপন্থী রাজনৈতিক নেতারা বিএনপিকে অনেক সময় ব্লেম দিতেন যে বিএনপি যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাতে বিএনপির রাজনৈতিক লসের চাইতে লাভের সংখ্যা বেশি হতো যদি না থাকতো। আবার বিএনপির ইকুয়েশনটা ছিল এইরকম, বা বিএনপির কাছে একটা সংগঠন এসে তাদের সঙ্গে একত্রে যুগপৎ আন্দোলন করা বা একই রকম নির্বাচনের অ্যালায়েন্সের অংশ হওয়া, এগুলো তারা হয়তো তাদের শর্তে করছে। বিএনপিরও সেখানে কিছুটা ক্যালকুলেশন ছিল এবং সেটার পিছনে যুক্তিও ছিল। এখনকার প্রেক্ষিত যেটা তৈরি হয়েছে, এই প্রেক্ষিতে যদি কেউ মনে করে, আপনি আরেকটা কথা আমি খুব অকপটে আজকে বলে যাব, সেটা হলো এই যে দেখুন আপনি ১-১১ দিকে তাকান, ১-১১ সময় একটি শক্তির আবির্ভাব হয়েছিল এবং তাদের মূল বক্তব্যই ছিল রাজনৈতিক সরকারের প্রতি অনাস্থা, অভিযোগ। তারা বারবার বুঝাতে চেয়েছিলেন যে রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা যে কথা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তারা ক্ষমতায় এসে সেই দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করে না। তখন তারা মনে করলেন যে এই যে রাজনৈতিক সরকারের পরিবর্তে দেশের বুদ্ধিজীবী বা সুশীল সমাজের একটি সরকার করা যায় কিনা। তো ২০০৭-এ যখন ১-১১ জন্ম হলো তখন এইরকম একটা প্রবণতা আমরা সমাজে দেখেছি, কিন্তু যে কারণেই হোক সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারপরে দীর্ঘ পরিক্রমায় আপনি দেখেছেন ২০২৪-এর অগস্টের ৫ তারিখে এসে যেটা আমরা দেখলাম, আমি ১ মিনিটে শেষ করে দিচ্ছি। অগস্টে আমরা কি দেখলাম, যে ছাত্র জনতা এবং রাজনীতিবিদদের মিলিত প্রচেষ্টায় একটা স্বৈরাচারের পতন হলো। এবং এখন আপনি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে যারা অধিষ্ঠিত, তারা কিন্তু আপনি দেখেন ১-১১ সময় কিন্তু ঠিক এইরকমই একটা ফর্মুলা ছিল, সেটা বাস্তবায়ন হয় না। আজকে কিন্তু একটা অরাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং এখানে রাজনৈতিক দলের শ্রেষ্ঠত্বটা কোথায় দেখেন আপনি। এই রাজনৈতিক দল যদি কনসেনসাসে না পুষতে পারতেন, দেশে কিন্তু আজকের এই সরকার দেশ চালাবার মতো কোনো আইন নাই। একমাত্র কনসেনসাস ছাড়া আর কোনো আইনের বেসিস কিন্তু তাদের নাই। তাহলে বিষয়টা এইরকম যে এই কনসেনসাসে পুষে একটি সরকার যারা রাষ্ট্র চালাচ্ছে, এরা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সময়ের সরকার তো একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করেছে। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে, আমি শুনবো মিস্টার সাইফুল হক। নতুন একটা বছর শুরু হলো ২০২৫, এবং এই বছরে অনেকেই মনে করেন অনেক রকমের চ্যালেঞ্জ আছে, মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ইস্যুটা। অনেকেই মনে করেছেন যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে সবকিছু শুনশান একটা ভালো অবস্থার মধ্য দিয়ে যাবে, কিন্তু অনেকের ইতিমধ্যে আশাভঙ্গের ঘটনা ঘটতে শুরু করেছে। তো আপনি কি মনে করেন যে নির্বাচন এবং সংস্কারের যে বিতর্ক, এবং সেই বিতর্ককে ছাপিয়ে আসলে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটির পথে বাংলাদেশ যেতে পারবে 2025-এ? আমি আশাবাদী এই জায়গা থেকে যে আমরা ৫ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে গত ৫ মাস অসাধারণ একটা সময় গেছে, এবং সরকার বা আমরা একদিনের জন্য কিন্তু স্বস্তিতে থাকতে পারিনি। সরকারকেও স্বস্তিতে থাকতে দেয়া হয়নি, নানা দেশের ভেতরে বাইরে থেকে বহুমাত্রিক তৎপরতা। কিন্তু আবার যখন আমরা প্রয়োজন হয়েছে, আমরা কিন্তু আবার একসাথে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে বসছি, কথাবার্তা বলেছি,
আমি বিশেষ করে গত 4 ডিসেম্বর ইসকনের ঘটনাকে কেন্দ্র করে চিটাঙের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে মর্মান্তিক বর্বরচিত হত্যাকাণ্ড, এটাকে কেন্দ্র করে বিজেপি বা ভারতের চরম দক্ষিণপন্থীরা বা হিন্দুত্ববাদীরা তারা যেভাবে একটা উস্কানি তৈরি করবার চেষ্টা করছিলেন বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, আমাদের মানুষ যে অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে। অনেকের আশঙ্কা ছিল যে অনেকগুলো হামলা আক্রমণ করবে, আগুনের ঘটনা ঘটবে, প্রাণহানি ঘটনা ঘটতে পারে। 4 তারিখও আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে যখন রাজনৈতিক দলগুলো আমরা একসাথে আমরা যোগ দিয়েছিলাম, কথা বলেছি, আলোচনা আমরা বলেছি আমাদের আদর্শ নিয়ে, রাজনীতি নিয়ে, ভিশন কর্মসূচি নিয়ে ইন্টারনালি আমাদের নানা প্রশ্নে বিতর্ক থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু এটা একটা বড় অর্জন। কিন্তু আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা দলগুলো একসাথে আমরা দাঁড়াবো। এবং যে কথাটা ওদিন আমি নিজেও বলেছি যে এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক ধরনের রেজারেকশন হয়েছে, তার এক ধরনের পুনরুত্থান হয়েছে। একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ন্যাশনাল স্টেট কিভাবে দাঁড়াতে পারে, একটা আত্মমর্যাদা নিয়ে, একটা সার্বভৌম চৈতন্যটা নিয়ে, সেই জায়গাটা মনে করি এটা একটা ভিত্তির জায়গাটা, এটা অভ্যুত্থানের একটা বড় একটা অর্জন। আর তারপরে এখন ধরুন যেহেতু রাজনীতিটার সামনে প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে, কর্মসূচি আছে, রাজনীতি আছে, ট্যাকটিক্যাল ম্যানুভারিং আছে, আগামী নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণের বহুমাত্রিক তৎপরতা আছে। আর আমি আরেকটা খুব ইতিবাচক মনে করি যে ইতিমধ্যে 15-16টা যে কমিশন যেটা গঠন হয়েছে, একটু আগে মাসুদ ভাইকে আপনি যেটা উল্লেখ করছিলেন, সরকার যে জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন করেছেন, আমি এটাকে ইতিমধ্যে পজিটিভলি এটাকে আমি দেখেছি। সেটা এই জায়গা থেকে নানা প্রশ্ন আলোচনা হবে, কথাবার্তা হবে। জানুয়ারির মধ্যে যদি রিপোর্টগুলো সব চলে আসে, অধিকাংশ চলে আসবে গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত কমিশন তারা যদি কাজ শুরু করেন, এটা আমি মনে করি এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমি এ ব্যাপারে আমি একটু আশাবাদী এই কারণের জন্য, কারণ অনেকগুলো রিফর্মের ব্যাপারে আমাদের প্রায়র কমিটমেন্ট আছে পাবলিকলি। আমরা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে কথাটা বলিনি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগে থেকে বলেছি, গণতন্ত্র মঞ্চ আগে থেকে বলেছে, বিএনপির সাথে আমাদের যুগপথে যারা আমরা শরিক, আমরা 31 দফার সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। তার মানে অনেকগুলো জনগণের কাছে আমাদের অঙ্গীকার আছে, দিজ আর দ্য থিংস টু বি ডান। রাষ্ট্র, সরকার, সংবিধান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অথবা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ যা যেখানে যেখানে আছে। আর সেদিক থেকে এবার সংস্কার কমিশনের যে আলোচনাগুলো উঠে আসছে, অনেকগুলো ব্যাপারে আমি মনে করি যদি সঠিক উদ্যোগ নেওয়া যায় কিছুটা কনসেনসাস গড়ে তোলা সম্ভব। সরকার দাঁড়াবে কোথায়? সরকার দাঁড়াবে কনসেনসাসের বটম লাইন যেখানে যেখানে মেজর স্টেক হোল্ডাররা, রাজনৈতিক দল বলি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এমনকি ছাত্র তরুণরাও, আমি সবাইকে যুক্ত করে যদি বলি তাহলে নানা প্রশ্ন হতে পারে। সরকারকে বহু জায়গায় আপনি পুশ করতে পারেন, কিন্তু আপনি যদি ঠিক থাকেন যে আমরা এইবারে যদি কনসেনসাস বিল্ড আপ হয়, অনেকগুলো প্রশ্ন আছে যে ব্যাপারে এখনই নির্বাহী আদেশ দিয়ে বিধি প্রণয়ন করে নির্বাচন কমিশন সংস্কার থেকে শুরু করে গোটা প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস বা এমনকি জুডিশিয়ারি, অনেকগুলো প্রশ্ন। মাসুদ ভাই নিজে জুডিশিয়ারির লোক, অনেকগুলো জায়গা আছে যেগুলো আমাদের কাছে একটা বোঝাপড়ার প্রশ্ন আছে। আমরা এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো ফেব্রুয়ারি মার্চের মধ্যে। বাকি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, কনস্টিটিউশনের রিফর্ম বলি অথবা রিরাইট করবার প্রশ্ন বলি, সেগুলো যদি আপনি একটা ন্যাশনাল যদি আপনি একটা বোঝাপড়া তৈরি করতে পারেন, তাহলে এটা এক ধরনের অ্যাগ্রিমেন্ট তৈরি হবে। 72 সালে বোঝাপড়া ভেঙে পড়েছে, তাহলে 53-54 বছর পরে আমি মনে করি এবার গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে যারা যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রসেস তারা শুরু করতে পেরেছিলেন, ব্যক্তিগত, পেশাগত, দলগত হেট্রেড বাদ দিয়ে এরকম একটা, অর্থাৎ একটা নেশনের স্বার্থের জায়গাটাকে সমস্ত মানুষকে যুক্ত করা, যারা দশকের পর দশক নির্যাতিত হয়েছেন, যারা শ্বেতাঙ্গদের হাতে, সেটাকে কিছুটা পাশ কেটে যে কীভাবে একটা নেশনকে তারা ইন্টিগ্রেট করবেন, সমন্বিত করবেন, নতুন বোঝাপড়া তৈরি করবেন। আমি মনে করি, আমি জানি না প্রফেসর ইউনুস সেটা সক্ষম হবেন কিনা, তার জন্য অসাধারণ একটা সুযোগ এবার তৈরি হয়েছে। আলাপ আলোচনা করে নতুন একটা বোঝাপড়া, নতুন সমঝোতা, নতুন একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রসেসটা শুরু করা।
এবং যেহেতু রাজনৈতিক দলগুলো প্রত্যেকে রিফর্ম চান, প্রত্যেকে পুরনো জমানাকেও আমরা ফিরতে চাই না, পুরনো ফ্যাসিড জমানাকে ফিরতে চায় না, পুরনো দখলদারিত্বের জায়গায় কেউ ফিরতে চায় না। আমরা একটা ডেমোক্রেটিক প্রসেস এনশিওর করতে চাই, যেটা মানবিক হবে, ট্রান্সপারেন্ট হবে, যেটা জবাবদিহিমূলক হবে। আমি নিশ্চয়ই মনে করি এই সুযোগটা যদি আমরা উইজডমের পরিচয় দিতে পারি, প্রজ্ঞা এবং দূরদর্শিতা, মনে করি অনেকখানি অর্জন করা যাবে। বাকি প্রশ্নগুলো যদি রাখি, যেগুলো নিয়ে যারা আপনারা এখানে যুক্ত হয়েছেন, যেটার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, নির্বাচিত পার্লামেন্ট লাগবে, যদি অ্যাগ্রিমেন্ট থাকে যারা আমরা ইলেকশনে যাবেন, ইলেকশন এজেন্ডার মধ্যে বিষয়গুলো থাকবে, যে যারা ইলেকশনে যাবেন এই রিফর্মের ব্যাপারগুলো তারা জনপ্রিয় করবেন, কথা বলবেন পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট। এবং আমি বিশ্বাস করি যে 2025 সালের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আমার আত্মবিশ্বাসের কারণটা কি? কারণটা হচ্ছে যে 3 মাসে অতীতে 3 মাসের একটা অন্তর্বর্তী সরকার যদি কম্পারেটিভলি যদি একটা ক্রেডিবল ফেয়ার ইলেকশন এনশিওর করতে পারে, কেন একটা 1 থেকে 1.5 বছরের মাথায় যার এত বড় পপুলার ম্যান্ডেট, তিনি কেন একটা ইলেকশন তিনি কেন এটাকে কন্ডাক্ট করতে পারবেন না? আবার ইতিমধ্যে ইলেকশন কমিশন গঠন হয়েছে, তারা খসড়া ভোটার তালিকা এখন তারা প্রণয়ন করেছেন, বাড়ি বাড়ি যাওয়া তারা শুরু করবেন। যদি আমি বলেছি সরকারের যদি ডাবল ইঞ্জিনের গতি যদি যুক্ত করা যায়, আগামী মার্চ এপ্রিলের মধ্যে ভোটার তালিকাটা হালনাগাদও করে ফেলা সম্ভব। তার মানে এপ্রিল মে মাসের মধ্যে প্রত্যেকে প্রস্তুত, সরকার এবং ইলেকশন কমিশন, পলিটিক্যাল পার্টি, তখনই আপনি কিন্তু সুনির্দিষ্ট দিন তারিখ, এটা তো ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে। আমি মনে করি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, লেটেস্ট ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, মানে সুনির্দিষ্ট দিন তারিখ সহ এটা ডিক্লেয়ার করার বাস্তবে এটা সম্ভব। এটা মানুষেরও প্রত্যাশা। এটা লাস্ট বাক্যটা বলি, যেটা মাসুদ ভাই একটু উল্লেখ করেছিলেন, একটা অনির্বাচিত সরকার, যার ডেফিনিট কোনো জবাবদিহিতা নাই, আর যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, যার বিশেষ কোনো কনস্টিটিউয়েন্সি নাই, যার কাছে তিনি জবাবদিহি করবেন। সুতরাং এটা যত লম্বা সময় থাকে, এটা অনেক বেশি ঝুঁকি, এটা সরকারের জন্য এটা ঝুঁকিপূর্ণ, আর রাজনৈতিক দল তো বটে। আর যে সময় এইবারকার আমাদের এই আপরাইজিংকে ব্যর্থতার জায়গায় নেবার জন্য নানা ধরনের ছক আমরা দেখেছি গত 5 মাসে, যেখানে এরকম একটা বিপদের মুখে সেখানে একটা ইলেকটেড পপুলার গভর্নমেন্টের তার যে পলিটিক্যাল অথরিটি থাকে, মোরাল অথরিটি, পলিটিক্যাল অথরিটি, যেটা একটা আনইলেক্টেড গভর্নমেন্টের তার যতই গুড উইশেস থাকুক না কেন, এটা আখের এটা সম্ভব না। আরেকটা আমি খুব উদ্বিগ্ন হয়েছি, নুরুল কবিরের সঙ্গে দেখা হলো, তার প্রধান উপদেষ্টার সাথে তার যে দীর্ঘ সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার একদিকে আমাকে আশাবাদী করেছে ওই অর্থে, আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব খোলামেলা তিনি কথা বলেছেন, তার সাফল্য, ব্যর্থতা, দুর্বলতা, ঘাটতি যেটা তিনি বুঝতে পারছেন না, এটাও তিনি খোলামেলা বলেছেন। আবার আমার উদ্বেগের জায়গাটা কোথায়, যে তার মধ্যে একটা স্টেটকে একটা রান করানোর জন্য তার চিন্তার যে স্বচ্ছতা, তার সরকারে তার যে দৃঢ়তা, তার যে ডিসাইসিভনেস প্রত্যেকটা বিষয়ে, এই জায়গাটা কিন্তু নাগরিক হিসেবে আমাকে এটা কিন্তু উদ্বিগ্ন করেছে। তার মানে তারা আছেন ঘটনাচক্রে, তারা তো দায়িত্ব তারা নিয়েছেন, ফলে এটা তো তারা দায়ী না। সুতরাং তাদের উচিত হবে, আমি এখানে যারা আছেন এই 2 জন সরাসরি আমার টিচার, দুজনেই আবার মানে তারা অর্থনীতির সাথে, মানে একজন ফিজিক্সের যিনি এই শিক্ষার বিশেষ দায়িত্বে, আর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি তো আমার ডিরেক্ট টিচার অর্থনীতি বিভাগের। তো ফলে তাদের সদিচ্ছা আছে, তাদের সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তাদের অভিজ্ঞতা, দূরদর্শিতা নিয়ে নিশ্চয়ই প্রশ্নটা আছে। অনেক কিছু ইতিমধ্যে তারা কিন্তু খানিকটা কিন্তু বেসামাল করে ফেলেছেন। বাজার বলি অথবা ল এনফোর্সিং যে অবস্থা বলি, মানুষের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে বলি, এখন মানুষ কিন্তু সরকারকে সহ্য করছে, কিছুটা সহ্য করছে। কেন? কারণ এটা আমাদের সরকার বলে আমরা কিন্তু সহ্য করছি, কিন্তু ইনডিফিনিট পিরিয়ড মানুষ কিন্তু এভাবে সরকারকে কিন্তু সহ্য কিন্তু নাও করতে পারে। সেজন্য উচিত হবে আলাপ আলোচনা করে আপনি সম্ভব। আজকে যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বললেন, যদি অল্প স্বল্প সংস্কার চান পলিটিক্যাল পার্টিগুলো, তাহলে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমি আরেকটা কথা যেটা আপনি উল্লেখ করছিলেন ভাই, যে সংস্কার এবং নির্বাচন এটা কোনো আলাদা করে এটাকে উপস্থাপন, এটা খুব ভুল উপস্থাপনা। কোনো দল বলেনি যে আমরা কোনো রিফর্ম ছাড়া আমরা কোনো ইলেকশনে যেতে চাই। একটা ফেয়ার, ক্রেডিবল, ডেমোক্রেটিক ইলেকশনের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন, অনেকগুলো রিফর্ম দরকার, যেটা আমরা পাবলিকলি, যেটা আমরা কমিট বাউন্ড। সুতরাং আপনি কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, বোঝাপড়া তৈরি করে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ফলে আরেকটা মনে হচ্ছে যে সরকার যেন রাজনৈতিক দলগুলো কিছুটা যেন এড়িয়ে চলা, এই একটা প্রবণতা আমি লক্ষ্য করেছি।
বা স্টেট এটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডারশিপ, দে আর টু লিড, দে আর টু কন্ডাক্ট। তো সেখানে আপনি তাদের সাথে যদি আপনার অর্গ্যানিক এনগেজমেন্ট থাকে, আপনি 2 মাস 4 মাস যদি সময় আগে পড়েন, এটা নিয়ে কেউ প্রশ্ন উঠবে না। যখন বোঝা যায় আপনি অযৌক্তিক কারণে আপনি ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান, আপনি দীর্ঘায়িত করতে চান, তখন আপনার উদ্দেশ্য নিয়ে মানুষ প্রশ্ন করবে, আপত্তি তুলবে। আমরা এরকম একটা জায়গায় আমরা কেউ দেখতে চাই না। সরকারকে আমরা সমর্থন জুগিয়ে আসছি, সেই সমর্থনটা শর্তহীন সমর্থন নয়। সরকার রাইট ট্র্যাকে আছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যে কথা বলি, আমাকে মাঝখানে আসিফ নজরুল বলছিলেন, ভাই আমাদেরকে সমালোচনা করবেন, একটু মায়া নিয়ে করবেন। আমরা সরকারকে সমালোচনা করছি, মায়া নিয়ে করছি, কারণ এই সরকারের পেছনে তো পলিটিক্যাল পার্টিগুলোর একটা সমর্থন ছিল। সরকার ফেল করবে এটা আমরা কেউ দেখতে চাই না। আমি আশাবাদী সেজন্য 2025 সাল আমাদের নেশনের জন্য হয়তো ভালো কিছু আমরা অপেক্ষা করছি। আপনাকে যে প্রশ্নটা শেষে করেছিলাম যে ন্যাশনাল কনসেনসাস কমিশন এটা সরকার করেছে, আপনি কতটা আশাবাদী এবং সেখান থেকে আসলে কতটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো যাবে, এবং মিস্টার সাইফুল হক উত্তর দিয়েছেন এবং মোটামুটিভাবে উনি একটা ধারণা দেবার চেষ্টা করেছেন যেভাবে কিভাবে এটা সম্ভব। আপনার বক্তব্যটা শুনতে চাই। দেখুন, সংস্কার কমিশন সংস্কারের প্রস্তাবনা দিবে, সিদ্ধান্ত নিবে, বাস্তবায়ন করার কথা। একটা তো সংস্কার কমিশন, আরেকটা করেছেন ওনারা ন্যাশনাল কনসেনসাস কমিশন। এখন মানে এই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে ওনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন, এবং সেখান থেকে নির্বাচনের আগে কি সংস্কার, পরে কি সংস্কার, সেটা কিভাবে রাজনৈতিক দলগুলো ইমপ্লিমেন্ট করবে, সেখানে কিভাবে তাদেরকে এক জায়গায় অঙ্গীকারবদ্ধ করা যায়। আমার ধারণা যে এরকমই ওনাদের মাথায় আছে। আপনি দেখেন, কনসেনসাস অলরেডি একটা জাতি কিন্তু কনসেনসাসে পুষে গেছে বলেই আজকের একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। এটার জন্য নতুন করে কনসেনসাস কমিশন কেন করেছে, যারা করেছে তারা ভালো বুঝতে পারবে, অথবা এর ফল কি হবে একটা যুক্তিসঙ্গত সময়ের পরে আমরা অপেক্ষা করে হয়তো দেখব। দেখুন, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই ফলাফলের জন্য তো আপনাদের সকলেরই সহযোগিতা। না, সহযোগিতা তো আমরা করেছি বলেই তো, আমরা সহযোগিতা করেছি বলেই তো আজকে একটি সরকার, দেশে আইন না থাকার পরেও একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। সেটার একমাত্র বেসিসই তো কনসেনসাস, হুইচ উইল বি এ ল অফ দি ল্যান্ড টুমরো। আজকে আইন নেই, কালকে আইন হবে, সেটাই তো আমাদের কনসেনসাস। কনসেনসাস ইজ দি বেসিস অফ ল। যদি কোনো আইন না থাকে, এটা বহুবার এই দেশের জাতি বারবার প্রমাণ করেছে। আপনি দেখেন, রাজনীতি বাদ দিয়ে আপনি কি আপনি যত অভিযোগ কিন্তু রাজনীতির বিরুদ্ধে, আপনি যত সংস্কার করতে চান না কেন, সর্বক্ষেত্রে আপনি পুলিশ বলেন, আইন বলেন, নির্বাচন বলেন, যেখানে যান, প্রশাসন বলেন, সবাই বলে এই প্রতিষ্ঠানগুলো তার অবস্থান থেকে তাদের যে বিচ্যুতি হয়েছে তার জন্য মূলত দায়ী রাজনীতি। তাহলে আপনি অরাজনৈতিক ব্যক্তিরা আজকে সংস্কারের প্রস্তাবনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা রেখে যাবেন, দায়িত্ব দিয়ে যাবেন আগামী দিনে নির্বাচিত সরকার, অর্থাৎ নির্বাচিত সরকারই রাজনৈতিক সরকার হবে। তো তাদের সঙ্গে আজকে যে কথাগুলো বা যে সিদ্ধান্ত আপনারা নেবেন, সেই সংস্কারের যে প্রস্তাবনা আপনারা উপস্থাপন করবেন এবং একটা ম্যান্ডেটরি বিষয় হিসাবে জাতির কাছে উপস্থাপন করবেন, অথবা নির্বাচনে অংশগ্রহণ করি স্টেক হোল্ডার যারা বা পলিটিক্যাল পার্টিস, তাদেরকে বলবেন এগুলো আপনাদের অবশ্য পালনীয়। তাহলে এই বিষয়গুলো অবশ্য পালনীয় তখনই যখন আপনি একমত পোষণ করবেন যে আপনি এটা পালন করবেন, সেটা মানে প্রকাশ্যে সবাই মিলে একসঙ্গে এক জায়গায়। দেখুন, আজকে কোনো অবস্থার প্রেক্ষিতে সকল আপনি যেমন ধরেন ওনাদের সংস্কার কমিশনের যেসব ধারণা, আমরা যদি সংবিধান সংস্কার কমিশনের নিয়ে কথা বলি, কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে যে ওনারা কি কি সুপারিশ করবেন। আবার আপনাদের 31 দফার মধ্যে সেই একই বিষয়গুলো আছে। তো এগুলো যদি এক টেবিলে বসে সবাই মিলে বলেন যে হ্যাঁ এটা আমরা করব, অসুবিধা কি আছে তাতে? দেখুন, আপনি এই সরকার মানে ধরেন যে আপনারা বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে মিলে 31 দফা করেছেন। এর বাইরে এখন নতুন নতুন স্টেক হোল্ডার তৈরি হয়েছে বা নাগরিক সমাজ আরো তৈরি হবে। সবাই মিলে যদি নির্বাচনের আগে এরকম একটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো যাওয়া, দোষের কি তাতে? দেখুন, এটা দোষ গুণের কথা আমি বলছি না। আমার এখানে বক্তব্যটা খুব পরিষ্কার যে আপনি আজকে যারা সরকার, তাদের সৃষ্ট কমিশনের প্রস্তাবনা যা অবশ্য পালনীয় হওয়া উচিত বা হতে হবে বলে একটা কনসেনসাস বা একটা সিদ্ধান্তে পৌঁছবে যে এটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে, তাহলে যে প্রেক্ষিতে
আপনি দেখেন না, আপনি অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অতীতে রেকর্ড আছে তো, 3 জোটের রূপরেখা সবাই অঙ্গীকার করে কেউ রক্ষা মানে ওর ধারে কাছেও যাননি আপনারা। ওইটা না, রাজনৈতিক সরকার আজকে আপনি দেখেন আজকে থেকে 5 মাস আগে যখন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে যে কারণে রাজনৈতিক একটা কনসেনসাস তৈরি হয়েছিল, সেই রাজনীতিবিদরাই যারা ঐক্যমত করে এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন, তারা কিন্তু আজকে এই সরকারের নানা দিক সমালোচনা করেন এবং অনেকে এটাও মনে করেন যে এরা অহেতুক কালক্ষেপণ করছে, নির্বাচনের নামে তারা সময় নষ্ট করছে, অথবা নির্বাচন নিয়ে তাদের ভিন্ন চিন্তা ভাবনা আছে, অথবা তারা রাজনৈতিক সরকারকে বা রাজনৈতিক দলকে নির্বাচন তথা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পথকে রুদ্ধ করতে চাচ্ছে, অথবা ভিন্ন চিন্তা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে, অথবা এইরকম কিছু কিছু কথাবার্তা যেটা সমাজে এখন প্রচলিত বা অবস্থার কারণে বা এই সরকারের আচার ব্যবহারের কারণে নানা রকম সন্দেহের তৈরি হচ্ছে। তাহলে দেখেন যেদিন 5 মাস আগে যেই সরকার বসাইলেন, যারা বসাইলেন তাদের সকলের মানসিকতা কিন্তু আজকে সেই সংস্কার সম্পর্কে একরকম না। তাহলে সময়ের পরিক্রমায় আজকে আপনি সংস্কার করে দিয়ে গেলেন, যেটা বাস্তবায়নের আপনার কোনো ক্ষমতাই নেই, আপনি শুধু এনাদের কাছ থেকে। ওই একটা কথা আছে, মানে কি হইলো, যে আমি তো একটা গল্পের ছলে বলি কথাটা, যে আপনি আজকে মানুষকে রাজনৈতিক দলকে ঐক্যমতে আনার জন্য আপনি তাদের উপরে অন্যায়ভাবে চাপ দিলেন, কিন্তু ব্যাপারটা হলো এই যে ওই একটা কথা হলো যে নদী পার হওয়ার সময় এটাকে অন্যভাবে চাপ দাপি বলছেন, এটা তো একটা আলোচনা। না, আমি আলোচনা মানে এখন মুশকিলটা হলো সংস্কার করা সমঝোতার ভিত্তিতে আলোচনা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যেমন সংবিধান সংশোধনের ব্যাপার, এখানে একটা সংসদ লাগবে। আপনি আজকে যারা সংস্কার, আপনি দেশের সংবিধানকে রিরাইট বলেন অথবা সংশোধন বলেন, যেটাই করেন না কেন, আজকে কোনো ঐক্যমতের ভিত্তিতে আপনি এটা করতে পারবেন, আপনার প্রস্তাবনা দিতে পারবেন, কিন্তু এটা করার জন্য একটা সংসদ লাগবে, একটা সংসদ হইতে হলে একটা নির্বাচন লাগবে। সেটাই যদি হয়, ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় যে আমরা ক্ষমতায় গিয়ে এই কাজগুলো করব সবাই মিলে, আমরা একমত। ঐক্যমতে আজকে পৌঁছা যাবে, অথবা এই সরকারের আয়ু শর্ট করার জন্য রাজনীতিবিদরা তো যতটা বোকা সবাই মনে করে, রাজনীতিবিদরা তো অত বোকা না, অতি চালাক। আমার বক্তব্য হলো রাজনীতিবিদরা এনাদেরকে মোটামুটি একটা বুঝ ব্যবস্থা দেওয়ার জন্য একসময় ঐক্যমতে পুষবে, কিন্তু যেদিন বাস্তবায়নের মুখোমুখি হবে তখনকার সময় আর আজকের ঐক্যমত, দুইটা জিনিসকে কতটা ম্যাচ করে, দুইটা কতটা সময় উপযোগী বা সময় ওইটাকে আজকের ওয়াদা অনুসারে বাস্তবায়নযোগ্য মনে করে, সেটা কিন্তু ওই সময়ের মুখোমুখি হওয়ার আগে আজকে এই কথা থেকে ধরে নেওয়া যায় যে আপনারা অঙ্গীকার করবেন, তখন বলবেন যে বাস্তবায়ন নয়। কথাটা ঠিক এইরকম না। কথাটা হলো যে আপনি আজকে যা বললেন, 2 বছর পরে যখন আপনি বাস্তবায়নে যাবেন, আজকে সময় বা প্রেক্ষিত 2 বছর পরের প্রেক্ষিত এক কিনা, তাহলে সেটা না হলে আপনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, যে সরকারই আসেন, যে দলই আসেন, তো জনগণের ম্যান্ডেট নিয়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি আসবেন, তখন আপনার অথরিটি এক্সারসাইজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে অতীতের যে সকল বিষয়গুলো বা যে কথাগুলো আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে, জনগণ তো আপনাকে ম্যান্ডেট দিবে আপনার ম্যানিফেস্টো দেখে, আপনার ইশতেহার দেখে, অঙ্গীকার দেখে, সেটা দেখেই তো ম্যান্ডেট দিবে। রাজনৈতিক দল নির্বাচনের আগে যে সকল ম্যানিফেস্টো দেয়, আমি নিশ্চিত করে বলতে পারি পৃথিবীর কোনো দেশ তার ম্যানিফেস্টোর 100% বাস্তবায়ন করেছে। 100% কেউ প্রত্যাশা করে না, অর্থাৎ 50%ও পারেনি। তাহলে বিষয়টা হলো এইখানটায় যে আপনি নির্বাচনের জন্য একটা ম্যান্ডেট মানুষকে দিবে, মানুষ আলোচনা করবে, সমালোচনা, এবং অপেক্ষাকৃত ভালো কোনটা সেইটা মানুষ গ্রহণ করার চেষ্টা করবে যদি একটা ফেয়ার নির্বাচন হয়। এইটাই হলো স্বাভাবিক, এবং গণতন্ত্রমনা মানুষ বা রাজনৈতিক দলের আন্দোলন যারা করে তাদের কিন্তু বিষয়টা ওইটা। তো আমার বক্তব্য হলে দেখেন, রাজনৈতিক সংস্কার করবেন আপনি, এই যে জায়গাগুলা আমি সবসময় একটা কথা বলে আসছি যে দেখেন, মানসিকতা, বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীন। আজকে এই যে সংস্কার কমিশন কি করতেছে এবং যেটা অল্প দিনের মধ্যে আপনারা ঘোষণা পাবেন, সেটা কি, যে বিচার ব্যবস্থার জন্য আলাদা একটা সংস্থাপন লাগবে, অর্থাৎ আলাদা একটা সেক্রেটারিয়েট থাকতে হবে। এইটুকুই হলো। এইটা যদি সংস্কার হয় আর সেই আলাদা সেক্রেটারিয়েটে বসে কালকে বিচার ব্যবস্থা, তারা যে আবার স্বৈরাচারী হবে না। পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান ছিল, এদেশের ব্যুরোক্রেসি জনগণের, কিন্তু আমরা অতীতের সময়গুলোয় আমরা কি দেখেছি, যে ব্যুরোক্রেসি জনগণের পক্ষ ত্যাগ করে একটি রাজনৈতিক সরকার সে অরাজনৈতিকভাবে বা বিনা ভোটে নির্বাচন ক্ষমতা দখল করার পর ব্যুরোক্রেসির মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কে সরকারের কাছে যাবে। এবং আপনি দেখবেন এইরকম প্রতিযোগিতা যখন হয়, তখন যোগ্য লোকরা পাশ খেতে পড়ে যায় আর অযোগ্য লোকের প্রতিযোগিতায় তারা জায়গা দখল করে নেয়। তো এটা যদি
আপনি ব্যুরোক্রেসির মধ্যে থাকে, তারপর পুলিশের মধ্যে আপনি এটা দেখেন, বিচার ব্যবস্থা এটা দেখেন, আপনি নির্বাচন কমিশনে যাবেন, আপনি অতীতের নির্বাচন কমিশন দেখেন। এই অবস্থাগুলো যদি এভাবে চলতে থাকে, আপনি তাদেরকে কিভাবে সরাবেন যদি মানসিকতার সংস্কার না হয়? সুতরাং মানসিকতার সংস্কার হবে কিনা সেটা খুবই দুরূহ বা কঠিন একটা ব্যাপার। আমরা আপনি দেখেন না, একটা দেশের, আমি গত 15 বছরে দেখেছি, আমরা যারা ভিন্ন রাজনীতি করেছি, সরকারের কোনো কর্তৃত্ব বা ব্যুরোক্রেসি বা সরকারের আপনি নিম্ন স্তরে, একটা লোয়েস্ট টায়ারে যেটা ছিলেন, টিএনও, ইউএনও আর থানার ওসি আর সামথিং লাইক, আমাদেরকে গেলে ওনারা দরজা খুলতেন না। আপনি যথার্থ কথা বলেছেন, মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সেটা সবার করতে হবে, রাজনীতিবিদদের। না, এবং আমি এই কথা লাইন কথা, আপনার কথাটা আমি কনক্লুশনে ওইভাবে আসতে চাচ্ছিলাম যে আজকে এই যেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা যদি মনে করেন যে সংস্কার বিষয়টা কেবলমাত্র তারা বুঝেন এবং তাদের হাতে অথরিটি আছে রাজনীতিবিদদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে হইলে ঐক্যমতে পুষিয়ে তাদের কাছ থেকে কথা আদায় করে নিয়ে আমরা নির্বাচন দিব, এটা বোধহয় তাদের ধারণা ভুল হবে এরকম মনোভাব থাকলে। আমি আরেকটা কথা বলবো, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। সাইফুল ভাইয়ের সঙ্গে আমি আরেকটা কথা মিলিয়ে বলবো, যেটা অথরিটি এক্সারসাইজ করার জন্য একটা সরকার, নির্বাচিত সরকার রাষ্ট্রে দরকার। কারণ আপনি দেখবেন আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের অবস্থান খুব লেজে গোবরে চলে আসছে, এবং এই সরকারের পক্ষে যতটা অথরিটি এক্সারসাইজ করা দরকার ততটা মনোবল বা শক্তিটা কিন্তু আছে বলে তারা বিশ্বাস করতে পারছে না। জনগণ কালকে যখন নির্বাচনে ভোট দিয়ে কোনো সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, সেই সরকার যতটা শক্তিশালী মনে করবে, জনগণকে একত্রিত করে বহিঃশক্তি বলেন আর আভ্যন্তরীণ বলেন যে সকল প্রতিবন্ধকতা আছে, এবং যেটা তত সহজে অ্যাড্রেস করে জাতিকে ঐক্যবদ্ধ করে এটা একটা সমাধান করবে। মিস্টার সাইফুল হক, আপনি শুনছিলেন এবং এই কথার সূত্র ধরে, ওনার কথার শেষের অংশ সূত্র ধরে, এটাও একটা বড় চ্যালেঞ্জ হবে 2025-এ বাংলাদেশের জন্য। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে ভারতের সঙ্গে সম্পর্ক এবং তার সঙ্গে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটা আসলে কি হবে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা কিভাবে মোকাবেলা করা হবে? আমি মনে করি 2025-এ প্রথমত আমরা এবারকার এই গণ অভ্যুত্থানের পরে প্রথম দিনেই সরকারের দায়িত্ব নেবার আগে আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি ভারতকে দিয়েছিলেন। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়, ভারতও কিন্তু অস্থিতিশীলতার ঝুঁকির মধ্যে থাকবে। আমি মনে করি এটা হচ্ছে আমাদের অভ্যুত্থানের খুব স্ট্রং বার্তা, যেটা ভারতকে দেওয়ার ব্যাপার ছিল সেটা তিনি দিয়েছেন। গত 5 মাসে আমি মনে করি এক্ষেত্রে যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি সামলাচ্ছেন, দাপ্তরিক ক্ষেত্রে আমি খুব হ্যাপি না। মানে তারা গত প্রথম 3 মাসের জায়গায় চেষ্টা করছেন গত 1-1.5 মাসে তো খানিকটা কাভার আপ করার জন্য, সেটা আমি খেয়াল করেছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখান থেকে আমাদের যে ভাষা, যে কথাগুলো যেভাবে বলা দরকার, শুধু ভারত প্লাস আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমি এখনো পর্যন্ত নাগরিক হিসাবে খুব বেশি আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট না। আমাদের তো ভাষার একটা তো আমাদের দূরত্ব আছে, আমাদের কথাগুলো বড়জোর কলকাতা পর্যন্ত পৌঁছায়, আমরা দিল্লি পর্যন্ত অনেক কিছু যায় না। গ্লোবাল মিডিয়াতে বা গ্লোবাল কমিউনিটির কাছে, ইভেন ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে অনেক জিনিস ঠিকমতো যাচ্ছে না। 1, 2 হলো ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে বার্তাটা এখানে আসবে, যে বার্তাটা দেওয়া দরকার, প্রথমত যেটা আমি বললাম যে 5ই আগস্টের পরে নতুন যে একটা যে রাষ্ট্র ভারতের সাথে আমি সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্ব এবং ইন্টারন্যাশনাল যে লজ, একটা প্রতিবেশীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কীভাবে রিজলভ করতে হয়, এ ব্যাপারে তো যেমন আমাদের অভিজ্ঞতা আছে, ইন্টারন্যাশনালি প্রত্যেকের অভিজ্ঞতা আছে, কিছু লজও আছে, কিছু ধারা আছে। আমি মনে করি তার উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে, ভারতকে বার্তাটা দেওয়া দরকার, আমরা আপনাদের সাথে এই ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কটা সমাধান করতে চাই। আপনারা প্রতিবেশী বদলাতে পারবেন না, আমরাও পারবো না। 1, 2 নম্বর হলো যে আগে একটা ঝুড়িতে ডিম রাখতে যেভাবে গোটা একটা রাজনৈতিক ভূখণ্ড একটা দেশের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছিলেন, 17 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এটা যে একটা ভুল মেসেজ। বাংলাদেশের মানুষ তো যে ভারত বিরোধী, এটা সাম্প্রদায়িক কারণে না। গত 16টা বছর ধরে, আগেরটা বাদ দিলাম, 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট রেজিমকে আনকোশ্চেনেবলি তারা সাপোর্ট করতে পুরো দেশটাকে আজকে তারা একটা ভারত বিরোধিতার জায়গায় তারা নিয়ে গেছেন। ভারতের সাউথ ব্লকের নীতি নির্ধারকদের এই বোধ উপলব্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর আমি যে কথা বলেছি, বহু জায়গায় বলেছি, আজকেও আপনার অনুষ্ঠানে আমি বলতে চাই যে
আমরা তো ধরুন আমরা এমন একটা সময় আমরা আছি, প্রত্যেক দেশের একটা কম্পারেটিভ একটা অ্যাডভান্টেজ আছে। ভারতে যদি বাংলাদেশ নিয়ে যদি 10টা কার্ড থাকে, বাংলাদেশেরও কিন্তু 3-4টা কার্ড আমাদেরও হাতে আছে। আমাদের ট্রানজিটের প্রশ্ন, ভারতের করিডোরের প্রশ্ন, ভারতের ওখানে চিকেন নেকটা বাদ দিলে ভারতের 7 সিস্টার্স আমাদের পূব দিকে। সুতরাং আমরা বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে, ভারতের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় না। আপনার ঘরে যদি আগুন জ্বলে, তাহলে আমার বাড়িটাও কিন্তু নিশ্চিত হয় না। এই বার্তাটা খুবই স্ট্রংলি দেওয়া দরকার। আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, সুতরাং যুদ্ধ তো কোনো সমাধান না। এখন রাশিয়া ইউক্রেন এখন 3 বছর ধরে যুদ্ধ করছে না, একটা সুপার পাওয়ার ছিল আরেকটা দেশের সাথে যুদ্ধ করছে না, কিন্তু এখনও পর্যন্ত সেখানে কোনো সিজফায়ার হয়নি বা যুদ্ধটা এখনও চলছে। এটা কোনো সমাধান না। তাহলে এই যুগে তাহলে আপনি প্রথমত যে বার্তাটা দেওয়া দরকার, আগের পর্যায়টা ভুলে যান। যদি মনে করি বন্ধুত্বের অনেক সময় আঁকেন না, ওই যে আপনি পেটেন্ট রাইটস থাকে বিভিন্ন ক্ষেত্রে, কপি রাইটস থাকে। আমার তালুকদার ভাই খুব ভালো বলবেন, মাসুদ ভাই, 50 বছর নাকি এক একটা করে কপি রাইটস বা ট্রেড থাকে। তো ভারতের বন্ধুত্বের খেসারত 50 বছর ধরে আমরা কিন্তু দিয়েছি। আর কত? আমরা যখন এখানে ভারতের 71 সালে ভূমিকার জন্য ফুল দিয়ে যখন তাদেরকে আমরা সংবর্ধনা দিই, দেখা যাবে যে হয়তো ওই দিনই সকালবেলা হয়তো আমার কোনো না কোনো সীমান্তে বিএসএফের দ্বারা আমার বাংলাদেশিরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, একেবারে ঘটনা সেটা ঘটছে। তা আমি সেই জন্য কথা বলছি, তাহলে এটা তার মানে ভারতকে ইতিমধ্যে তারা ভারত বাংলার একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে তারা দেখে আসছে, একটা অনুগত রাষ্ট্র দেখে আসছে। আমাদের সরকাররা ওই যে ওবায়দুল কাদেরের সে বিখ্যাত কথা, দিল্লি আছে তো আমরা আছি, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তা তার অর্থ কি? গত 15 বছর বাংলাদেশের স্বার্থের কোনো সরকার বাংলাদেশে এখানে ছিল না। তারা বাস্তবে ভারতের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, কালচারাল স্বার্থটা সংরক্ষণ করবার জন্য অনেকটা ম্যানেজেরিয়াল ভূমিকায় আওয়ামী লীগকে গত 15 বছর তারা এখানে ছিল। এদের দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের উপরে ছিল না, এদের দায়বদ্ধতা ছিল দিল্লিতে, সাউথ ব্লকের কাছে, ভারতে যারা সেখানে ক্ষমতা আসে। এবং দেখবেন ভারতের রাজনীতিকরা বাংলাদেশ নিয়ে সবাই কিন্তু প্রায় এক সুরে তারা কিন্তু বক্তব্য রাখছে। আপনি নিশ্চয়ই এটা কিন্তু খেয়াল করেছেন। এবং আমি কংগ্রেসের সব নেতৃবৃন্দ, ইভেন অন্যান্য লেফট, সেমি লেফট বা অন্যান্য সবার বক্তব্য কম বেশি আমি দেখে এসেছি, প্রত্যেকেই কিন্তু ইসকনের ঘটনাকে আমাদের এখানে তাদের যে এক্সাজারেশন, যে ঘটনা ঘটেনি, এবং তাদের মিডিয়া, ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র যে বহির্বিশ্বে বলা হয় তার একটা বড় কারণ ছিল ভারতের মিডিয়ার একটা ভেরি অ্যাক্টিভ একটা ডেমোক্রেটিক রোলের জন্য। সেই মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান তারা নিয়েছে। সুতরাং এই যে কাউন্টার, যে হেজিমনি, কাউন্টার আপনার ক্যাম্পেইনের কাজটা, আমি মনে করি 2025 সালে আরেকটা কথা আমি বলতে চাই, বাংলাদেশে যদি একটা পপুলারলি ডেমোক্রেটিক ইলেক্টেড যদি গভর্নমেন্ট হয়, বরঞ্চ ভারতের জন্য সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তারা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্ব নিয়ে, মর্যাদা নিয়ে, মানুষের পপুলার ম্যান্ডেট নিয়ে, তাহলে বৃহৎ প্রতিবেশীর সাথে তারা বরঞ্চ বসবাস করতে পারবে। কারণ আপনি যদি আমাকে বন্ধু মনে করেন, তাহলে আপনাকে আমার বন্ধুত্বের মর্যাদা আপনাকে দিতে হবে। আপনার আমি বয়সে ছোট হতে পারি বা আমার ক্ষমতা কম হতে পারে, কিন্তু বন্ধুত্ব তো হতে হয় অনেকটা বলতে পারে দেওয়া নেওয়ার ভিত্তিতে। এবং সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ 2025 সালে যদি এখানে আমরা একটা ক্রেডিবল ফেয়ার ইলেকশন করতে পারি, এখনকার সরকারের তুলনায় অনেক বেশি আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে ভারতের সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন একটা দিগন্ত, একটা নিউ হরাইজনের দিকে আমরা আসতে পারবো। প্লাস আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে, এমনকি গ্লোবাল কমিউনিটিকে আমরা অনেক বেশি কনফিডেন্টলি আমরা মুভ করতে পারবো। আপনি খেয়াল করবেন, আমি ভেবেছিলাম প্রফেসর ইউনুস তিনি সরকার আসার পরে হয়তো আমাদের ইনভেস্টমেন্ট বুঝে অনেকখানি বাড়বে। আপনি খেয়াল করবেন আমাদের কিছু কিছু ম্যাক্রো ইকোনমির কিছু কিছু স্ট্যাবিলিটি এসছে, কিন্তু আমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এ পর্যন্ত আসেনি, কারণ প্রত্যেকটা স্ট্যাবল গভর্নমেন্ট দেখতে চাই। সে কারণের জন্য সুতরাং আমি মনে করি এটা একমাত্র ইলেক্টেড, একটা পপুলারলি ইলেক্টেড, যার পরে মানুষের সাবমিশন আছে, সমর্থন আছে। সুতরাং বাংলাদেশ এটা অসাধারণ সময় আমরা এখন পার করছি। আমি বিশ্বাস করি 2025 সাল এটা আমাদের অনেকগুলো সম্ভাবনার দ্বারকে উন্মোচন করবে। মাসুদ আহমেদ তালুকদার, ক্লোজিং রিমার্কস, আমরা শেষের দিকে। দেখুন, সংস্কার করা, রাজনীতিবিদদেরকে সবক দেওয়া, নির্বাচনের আগে তাদের ঐক্যমত পোষণ করা, অথবা দাসখত দেওয়া যে আমরা নির্বাচিত হলে এই করব, নির্বাচনের আগে সেগুলো ওয়াদা করে যেতে হবে, এরকম নানা রকম কথাবার্তা না আমরা শুনি। কিন্তু বিষয়টা দেখেন, এই সরকার যিনি রাষ্ট্র ক্ষমতায় আজকে, তিনি নিজেও কিন্তু জানেন যে তিনি একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য,
যারা এদেশে, যেমন সাইফুল ভাই বললেন যে অর্থনীতির ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কোনো কিছু লক্ষ্য করিনি, না করার পিছনে কারণ কি? আমাদের ফরেন ইনভেস্টমেন্ট যেটা আমাদের ইকোনমিকে এনহ্যান্স করে, আমাদের ইকোনমিকে শক্তিশালী করে, তারা কিন্তু অবজার্ভ করছে যে এই সরকার তাদের পালসটা কি, তারা কত দূর যাচ্ছে, তারা কি পারবে, কতটুকু লোড নেওয়ার ক্ষমতা তারা থাকে, আর তাদের এই আয়ুটা কত দিনের হবে। আপনি দেখেন এই সরকার নির্বাচন নিয়ে খুব পরিষ্কার কথা বলছে না, এটা কিন্তু সঠিক না। নির্বাচন ব্যাপারে একটা রোড ম্যাপ কিন্তু সকল রাজনৈতিক দল বলে যাচ্ছেন, জনাব সাইফুল হক এখনও বললেন। নির্বাচন সম্পর্কে এই সরকারকে কিন্তু কেউ ফেলে দিয়ে এই সরকার ব্যর্থ হয়ে চলে যাক, এটা কিন্তু আন্দোলনকারী কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল বা কেউ কিন্তু এটা চায় না। এবং মনে রাখবেন, এই সরকার ব্যর্থ হলে আমার দলের, আপনি দেখবেন যে এই যে 31 দফা দিয়েছে, বিশেষ করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার দলের মহাসচিব, আমাদের দল মানুষ সকল পর্যায় থেকে আমরা কিন্তু একটা জিনিস বলে যাচ্ছি যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের দেশ জাতি ব্যর্থ হবে। আর এই রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় রাজনীতিবিদরা যাবে না, কারণ রাজনীতিবিদদের যত কিছুই যেভাবেই সমালোচনা করুন না কেন, রাজনীতি তো দেশপ্রেম থেকে মানুষ উদ্বুদ্ধ হয়ে করে। রাজনীতি তো কেউ চিঠি লিখে এনে রাজনীতি করায় না, কাউকে দিয়ে, কাউকে দাওয়াত দিয়ে এনে রাজনীতি। এটা একটু বেশি বলা হয়ে যায় না? কোনো একটা সরকার ব্যর্থ হয়ে গেলে পুরো জাতি, দেশ সব ব্যর্থ হয়ে যাবে, এটা একটু বেশি। হ্যাঁ, ব্যর্থ হবে। এই কারণে আমি আপনাকে বলছি, এই সরকারকে আন্দোলন করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার পরে যারা আন্দোলনের স্টেক হোল্ডার, যারা পরবর্তী সময় নির্বাচনের স্টেক হোল্ডার হবেন বা স্টেক হোল্ডার এখন, তারা চিন্তাই করেছেন যে এই সরকার, এমন একটা সরকারকে, আপনি দেখেন একটা জাতীয় সরকার হতে পারতো না? একটা সকল রাজনৈতিক দলের মিলে একটা কম্পিটিশনে একটা গভর্নমেন্ট হতে পারতো না? কই রাজনীতিবিদরা তো সেই রকম দাবি একবারও কেউ করেনি। কিন্তু ছাত্ররা নাকি জাতীয় সরকারের প্রস্তাব রেখেছিলেন ইনিশিয়ালি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করবার আগে। আজকে জাতীয় রাজনীতিতে ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ছাত্ররাই এদেশের সব কিছু নয়, এই কথাটা মানে রাখতে হবে। এই আন্দোলন যেটা আজকে সার্থকতার মুখ দেখেছে, একটা স্বৈরাচারের পতন হয়েছে, ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। এবং আপনারা লক্ষ্য করবেন, এই বাংলাদেশের ইতিহাসে আমরা যত পরিবর্তন দেখেছি, ছাত্রদের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন এই জাতি অর্জন করতে পারেনি, কখনো পারে নাই। এবারও এই 5ই আগস্ট 2024-এও পারেনি। আমরা সেটার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা এটার জন্য গৌরব অনুভব করি। কিন্তু মনে রাখতে হবে, একটা ঐক্যবদ্ধ জাতি হয়েছিল বলেই, সেটা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তির সমন্বয়ে, সে কারণে কিন্তু স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে। শেষ করতে হবে আপনাকে। দেখুন, আমি যে কথাটা মনে করি, একদম এরকম সামারি কথা আমি বলতে চাই। 30 সেকেন্ডস প্লিজ। আমার কথাটা হলো, একটা দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন খুব অতি অল্প সময়। এই সরকারের দায়িত্ব হলো গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সকল অন্তরায় আছে সেগুলোর যদি পরিবর্তন করার জন্য কোনো সংস্কার এই সরকার মনে করে, সেইটার জন্য সরকার, আমি মনে করি সেই সংস্কারটা দিয়ে ওই জিনিসগুলো। আর সাইফুল ভাই একটা কথা বলেছেন শুরুতে, অর্ডিন্যান্স দিয়ে ইচ্ছা করলে পারা যায়, কিন্তু সেটাও আইনে রূপান্তরিত করতে হলে নির্বাচিত সরকারকেই করতে হবে। আমার বক্তব্য হলো, একটা নির্বাচনের রোডম্যাপ দরকার, সরকারকে পরিষ্কার করতে হবে। নির্বাচন নিয়ে সরকার কোনো দুয়াশায় থাকুক, সেটা জাতিকে বিভ্রান্তিতে ফেলবে। রাজনৈতিক দলের লোকরাও তাদেরও ঐক্যের জায়গায় অনৈক্য চলে আসার সম্ভাবনা থাকবে। তো মানুষ, রাজনীতিবিদরা অন্তত আস্থাশীল হোক যে না, এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা বসে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে না, তারা সত্যিকার অর্থেই চাচ্ছে দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা। খুব ছোট্ট করে, জাস্ট 1-1.5 মিনিটে। আমি মনে করি যে আমাদের জন্য একটা অসাধারণ একটা সময় এখন তৈরি হয়েছে। আমি মনে করি পৃথিবীর এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে ভাইব্রেন্ট একটা দেশ। আপনি চায়ের দোকানে সংস্কার প্রস্তাবনা আছে, আপনার এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে আপনি নিশ্চিত মধ্যে শতাধিক প্রোগ্রাম আপনার হয়েছে গত 5 মাসে, 12 বেশি হয়েছে। তার মানে প্রত্যেকে একটা পরিবর্তন চাই, প্রত্যেকে আমরা একটা রূপান্তর চাই। আমি মনে করি এরকম একটা, আমি পৃথিবীর এই মুহূর্তে অন্য কোনো দেশের নাম বলতে পারবো না যেখানে প্রায় প্রতিটা নাগরিক পরিবর্তনের এজেন্ডা চাচ্ছেন, সেটা তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, রাষ্ট্র জীবনের প্রত্যেক ক্ষেত্রে। এই সুযোগটাকে হেলায় হারানো যাবে না। সরকারকে আমি যেটা বলতে চাই, তার এজেন্ডাটাকে একটু ছোটো করে আনা দরকার। আপনি খুব ওভার অ্যাম্বিশাস যদি কোনো প্রকল্প নিই, আমার স্বপ্ন থাকতে পারে, কিন্তু আমি আমার স্বপ্ন যাত্রায়, আমার এই সীমিত টেনিওরে আমি মনে করি সরকারকে এখন তার অগ্রাধিকারের তালিকাটা 1, 2, 3, 4 করে এটাকে তারা যদি একটু সীমিত করে নিয়ে আসতে পারেন, যেটা অ্যাচিভেবল, যেটা আমরা অর্জন করতে পারবো সবাইকে নিয়ে,
আমি মনে করি আগামী কয়েক মাস, আগামী 3-4 মাস এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সরকার প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দেবেন। রাজনৈতিক দল জনগণের অংশের সাথে তাদের এক ধরনের অ্যালিনিয়েশন যেটা চলছে, বিচ্ছিন্নতা যেটা আছে, কিছুটা কনফিডেন্সের কিছু ঘাটতি আমি দেখছি। আমি আশা করি সেটা তারা কাটিয়ে তারা উঠবেন এবং আমরা একটা সম্মিলিত প্রচেষ্টায়, মাসুদ ভাই যেটা প্রত্যাশা করলেন সর্বশেষ, যে আলটিমেটলি আমাদের লক্ষ্যটা একটা ডেমোক্রেটিক একটা ট্রানজিশন। বাংলাদেশে অতীতের একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ সেই ইতিহাসকে বাদ দিয়ে আমরা এবারকারে 2025 সালের মধ্যে আমরা নতুন এই সূর্যের যাত্রা, নতুন একটা অভিযাত্রা আমরা শুরু করতে পারবো এবং অন্তর্বর্তী সরকারকে সম্মান মর্যাদার সাথে তাদেরকে বিদায় দিয়ে বাংলাদেশ পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, তারা বাংলাদেশ পরবর্তী। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমার হাতে এক লাইন আপনি শেষ করতে পারবেন? আমি এক লাইনেই শেষ করে দেব। দেখুন, বাংলাদেশ এমন এক জায়গা যেখানে পপুলার হওয়া যত সহজ, পপুলারিটি ধরে না রাখতে পারাটা কিন্তু আরো কঠিন। যত তাড়াতাড়ি অর্জন করা যেটা হারিয়ে ফেলতে কিন্তু অত বেশি সময় লাগে না। এই কথাটা মনে রাখতে হবে যারাই আজকে যেটা নিয়ে আমরা সবার জন্য প্রযোজ্য সেটা। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার সাইফুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করবার জন্য। দর্শক, আমার অতিথিরা দুজন রাজনীতিক কথা বলছিলেন। একজন বলছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং সরকার ব্যর্থ হলে, দুজনেই অবশ্যই কথা বলেছেন, এবং সরকার ব্যর্থ হলে দেশ জাতি ব্যর্থ হয়ে যাবে। আমার কাছে সেটা মনে হয় না। কোনো ব্যক্তি ব্যর্থ হলে, কোনো সরকার, একটা বিশেষ সময় সরকার ব্যর্থ হয়ে গেলে একটা জাতি বা দেশ ব্যর্থ হয়ে যায় না। তবে সুযোগ যেটা এসছে, আরেক অতিথি বলছেন, সেটাকে হেলায় হারানো যাবে না। এই সুযোগটাকে আসলে আমাদের সবাই মিলে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাবার জন্য ওনারা একসুরে কথা বলেছেন। সরকারের বেশ কিছু দুর্বলতা ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। সরকার প্রধান নিজেও স্বীকার করে নিয়েছেন যে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, প্রশাসন চালাবার অভিজ্ঞতা নেই অনেকেরই তাদের, এবং নানা রকমের সীমাবদ্ধতা, দুর্বলতা আছে। সেগুলোকে কাটিয়ে উঠবার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে তাদের এজেন্ডাকে ছোট করে নিয়ে আসা, সীমিত করে নিয়ে আসা, এবং মূল কাজটা তাদের মূল নজরটা এখন দেওয়া দরকার জাতীয় সংসদ নির্বাচনের দিকে। এটি অবাধ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানের একটা নির্বাচন অনুষ্ঠানের দিকেই তাদের প্রধানত মনোযোগ দেওয়া দরকার। নির্বাচিত হয়ে একটি সরকার আসবে, সেই সরকার সব করে ফেলবে, এটা কেউই আশা করে না। কিন্তু একটা যাত্রা শুরু এবং তার এক ধরনের অথরিটি তৈরি হয়, তার ভিত্তিতে কিছু কাজ আশা করা যেতে পারে। কিন্তু একেবারে প্রচুর জনসমর্থন নিয়েও কিন্তু একটি সরকার ভীষণভাবে অগণতান্ত্রিক হয়ে উঠতে পারে। আমরা চাই না বিগত দিনের যে অভিজ্ঞতা আমাদের, বিশেষ করে জুলাই আগস্টের যে অভিজ্ঞতা, সেগুলো চোখে দেখবার পরে ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তি আর ওই পথে হাঁটবেন, স্বৈরতান্ত্রিক পথে হাঁটবেন। কাজেই সেই জায়গায় একটা আশার জায়গা। আমরা আশা করি যে যত দ্রুত নির্বাচন হবে এবং এটা ভালো নির্বাচন হবে, তাতে করে দেশের কল্যাণ হবে। যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও একটা ভালো নির্বাচন উপহার দেবার জন্য কৃতিত্ব দাবি করতে পারবেন, এবং রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবেন তাদের কাছে তো আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।